নদীর পানি বন্ধ করে পাকিস্তানকে মারতে গিয়ে নিজেই ডুবছে ভারত। বন্যার জন্য কি মোদী সরকারের ব্যর্থতাকে দুষছে মুম্বাইবাসী? ফিলিস্তিনকে স্বীকৃতি না দিতে ইউরোপ ও আরব দেশগুলোকে ইসরায়েলের হুঁশিয়ারি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি হবে না? সৌদিতে মদের উপর বহাল থাকছে টানা ৭৩ বছরের নিষেধাজ্ঞা। ২০২৬ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়, দাবি রিয়াদের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। নদীর পানি বন্ধ করে পাকিস্তানকে খরায় মারতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু হয়েছে উল্টো। ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা আর জলাবদ্ধতায় পানির নিচে ডুবে গেছে ভারতের অর্থনৈতিক রাজধানী খ্যাত মুম্বাই শহর। ২৬ মে থেকে শুরু হওয়া বৃষ্টিতে রীতিমতো থমকে গেছে ব্যস্ত নগরের জনজীবন। এই পরিস্থিতির জন্য মোদী সরকারের সমন্বয়হীনতা ও অদক্ষ পরিকল্পনাকে দুষছে মুম্বাইবাসী। পাকিস্তানের দিকে মনোযোগ না দিয়ে দেশের অভ্যন্তরীণ দীর্ঘদিনের অব্যবস্থাপনার দিকে মনোযোগ দেওয়ার তাগিদ মুম্বাইবাসীর। ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্ট। এবার পানিতে ডুবল ভারতের অর্থনৈতিক রাজধানী খ্যাত মুম্বাই শহর। ২৬ মে থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিপাত আবারও মুম্বাইবাসীকে এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলেছে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী ভারতের আবহাওয়া দফতর মুম্বাইয়ের জন্য রেড অ্যালার্ট জারি করেছে, যার অর্থ হচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং বন্যার ঝুঁকি অত্যন্ত উচ্চমাত্রায়। রবিবার থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাতে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল সহ শহরের বেশিরভাগ অংশই এখন পানির নিচে। সোমবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি চলেছে, ফলে যান চলাচল পুরোপুরি ব্যাহত হয়েছে। বিমান পরিষেবাও প্রভাবিত হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বলা হয়, ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া তাদের যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে দেখা যায় মানুষ হাঁটু সমান পানিতে হেঁটে যাচ্ছে, রিকশা ও বাস পানি ঠেলে ধীর গতিতে চলছে। স্থানীয় বাসিন্দারা অনেকটা ঝুঁকি নিয়েই যাচ্ছেন কর্মস্থলে। এই অবস্থার জন্য কর্তৃপক্ষকে দায়ী করেছেন তারা। চলাচল করতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। ড্রেন কোথায় আছে সেটা বোঝাই যাচ্ছে না। কখন যে ড্রেনে পড়ে যাব সবসময় এই ঝুঁকিতেই আছি। না ফুটপাত দেখা যাচ্ছে, না রাস্তা। মানুষ হাঁটবে কিভাবে? আর সব রাস্তা যখন পানিতে ডুবে আছে তখন বাসই বা চলবে কিভাবে? বোম্বে মিউনিসিপাল কর্পোরেশন সময় মতো কাজ করেনি। প্রতিদিন রাস্তায় একই অবস্থা। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, এই দুরবস্থার মূলে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই মুম্বাইয়ের জলাবদ্ধতা যেন নিয়মিত রুটিনে পরিণত হয়েছে। সিএনএন ও এনডিটিভির প্রতিবেদনে উঠে এসেছে কেন প্রতি বছর বৃষ্টিতে ডুবে যায় মুম্বাই। শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা শতাব্দী প্রাচীন এবং জনসংখ্যা ও অবকাঠামোর বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সম্পূর্ণ ব্যর্থ। মুম্বাইয়ে মোট ১৭,০০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে সেই পানি বের করার জন্য পর্যাপ্ত ও কার্যকর ড্রেনেজ সিস্টেম নেই। পুরনো স্টর্ম ওয়াটার ড্রেনগুলি পরিষ্কার করা হয় না। আবার নতুন উন্নয়ন প্রকল্পগুলোতেও পানি নিষ্কাশনের পরিকল্পনা অগ্রাধিকার পায় না। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হচ্ছে, এবারের বর্ষা অন্য বছরের তুলনায় নির্ধারিত সময়ের আগেই শুরু হয়েছে, যা গত ৩৫ বছরের মধ্যে প্রথম। আবহাওয়াবিদরা একে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেই মনে করছেন। কিন্তু এই বৈশ্বিক পরিবর্তন মোকাবেলায় ভারতের বৃহত্তম শহরটি প্রস্তুত নয়, বরং বারবার দুর্যোগে পড়ে নাকাল হচ্ছে সাধারণ মানুষ। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, সরকার ও পুরো প্রশাসনের দিক থেকে যথাযথ প্রস্তুতি বা সমন্বয়ের স্পষ্ট অভাব রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এক জরুরি বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করলেও বাস্তব ব্যবস্থাপনায় তার প্রতিফলন দেখা যায়নি। প্রতি বছরই বিপুল বাজেট বরাদ্দ হয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে, কিন্তু মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন নেই বললেই চলে। দুর্নীতি, প্রকল্পের দেরি এবং অদক্ষ নগর পরিকল্পনার জন্য এই অবস্থা বারবার ফিরে আসে। মুম্বাইয়ের এই চিত্র আসলে ভারতের শহুরে ব্যবস্থাপনার একটি বড় ব্যর্থতার প্রতিচ্ছবি। জলবায়ু পরিবর্তনের বাস্তবতাকে মেনে নিয়ে সুষ্ঠু পরিকল্পনা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পরিবেশ বান্ধব নগর উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তির কোনো পথ নেই। অথচ এই দিকে মনোযোগ না দিয়ে পাকিস্তানের নাগরিকদের গুলি করার হুমকি দিচ্ছেন নরেন্দ্র মোদী। ইমরান মাহমুদ, বাংলাভিশন।
এদিকে পাকিস্তানের সাধারণ জনগণকে গুলি করে মারার হুমকি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের এক জনসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ইরানের সঙ্গে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিজের শাসনকালের ১১ বছর পূর্তিতে এক জনসভায় পাকিস্তানকে উদ্দেশ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৬ মে গুজরাটের ভুজে আয়োজিত এই সভায় তিনি বলেন, পাকিস্তানের সন্ত্রাসবাদ বন্ধ করতে হলে সেখানকার জনগণকে এগিয়ে এসে শান্তির পথ বেছে নিতে হবে। তিনি আরও বলেন, যদি পাকিস্তান শান্তির পথ বেছে না নেয় তবে ভারতের পক্ষ থেকে কঠিন জবাব দেওয়া হবে। এ সময় তিনি পাকিস্তানের সাধারণ জনগণকে গুলির হুমকি দেন। রোটি খাও वरना मेरी गोली तो है ही। নরেন্দ্র মোদী বলেন, পাকিস্তানকে যদি সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হয় তবে সেই দেশের নাগরিকদেরই সামনে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সাধারণ জনগণকে হুমকি দেন, সুখে জীবন কাটাও, রুটি খাও, না হলে আমার গুলি তো আছেই। सुख चैन की जिंदगी जियो, रोटी खाओ वरना मेरी गोली तो है ही। মোদী দাবি করেন, পেহেলগামে হামলার পর পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাস দমনে কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা তা দেখার জন্য তিনি ১৫ দিন অপেক্ষা করেছিলেন। তবে তার মতে পাকিস্তানের আচরণে মনে হয়েছে যেন সন্ত্রাসবাদী তাদের রুটি রুজির উপায়। তিনি আরও বলেন, ভারত যেখানে পর্যটনে বিশ্বাস করে পাকিস্তান সেখানে সন্ত্রাসবাদকেই পর্যটন মনে করে। এটি বিশ্ববাসীর জন্য অত্যন্ত বিপজ্জনক। তিনি পাকিস্তানের জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কি অর্জন করেছেন? আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি। আর আপনারা কোথায় আছেন? যারা সন্ত্রাসবাদকে উৎসাহ দিয়েছে তারা নিজেদের ভবিষ্যৎ ধ্বংস করেছে। पाकिस्तान शरणागति के लिए मजबूर हो गया। অপারেশন সিঁদুর সম্পর্কে মোদী বলেন, এই অপারেশন হল মানবতাকে রক্ষা করার একটি মিশন। এর মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালানো হচ্ছে। তিনি আবারও পাকিস্তানকে অভিযুক্ত করে বলেন, ৯ মে রাতে দেশটির সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর চেষ্টা করেছিল। এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী দ্বিগুণ শক্তি প্রয়োগ করে পাক বিমান ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেয়। এদিকে মোদী ৫০,০০০ কোটি রুপিরও বেশি ব্যয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এছাড়া বরোদায় আয়োজিত এক রোড শোতে অংশ নেন কর্নেল সোফিয়া কুরেশি ও তার পরিবার। কর্নেল কুরেশি হলেন ভারতীয় সেনাবাহিনীর ২ নারী অফিসারের একজন, যিনি অপারেশন সিঁদুরের ব্রিফিংয়ের দায়িত্ব পালন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আঞ্চলিক নিরাপত্তা রক্ষা ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ইরানের সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। ২৫ মে তিনি বলেন, ইসলামাবাদ ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু কর্মসূচিকে সমর্থন করে। পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি জানিয়েছে, ইরান সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে শাহবাজ জানান, ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা ফলপ্রসূ ও গঠনমূলক ছিল। উভয় পক্ষই রাজনৈতিক, অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেছে। ইফাত জাহান, বাংলাভিশন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবদান আবারও অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দাবি করেছেন, পাকিস্তানকে যুদ্ধবিরতিতে বাধ্য করানোর অবদান কেবল ভারতের সশস্ত্র বাহিনীর। সপ্তাহ না ঘুরতেই আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিতর্কিত প্রতিক্রিয়া দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের তীব্র সমালোচনা করে গত ৭ মে ভারতের সশস্ত্র বাহিনীর চালানো অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেছেন তিনি। জার্মান পত্রিকা ফ্র্যাঙ্কফুর্টার আলগেমাইন জাইতুনকে দেয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বলেছেন, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো অবদান নেই, বরং পাকিস্তানকে যুদ্ধবিরতিতে বাধ্য করানোর একমাত্র অবদান ভারতের সশস্ত্র বাহিনীর। তার দাবি, দুই দেশের সেনাবাহিনীর হটলাইনে যোগাযোগের ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত সপ্তাহে নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচার মাধ্যম NOS-কে দেয়া সাক্ষাৎকারেও এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। অপারেশন সিঁদুরের তৃতীয় দিন ভারত লক্ষ্য করে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালালে দুই পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে যুদ্ধবিরতি বাস্তবায়নের তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে একাধিক স্ট্যাটাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিতে ইউরোপীয় ও আরব দেশগুলোকে জোরালো আলটিমেটাম দিয়েছে ইসরায়েল। সেক্ষেত্রে দখলকৃত পশ্চিম তীরের একাংশ ইসরায়েলের সাথে যুক্ত করা হবে বলে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তারা। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো তৎপরতা চালাচ্ছে ইউরোপ ও আরবের দেশগুলো। সেই প্রেক্ষাপটে ইসরায়েলের দিক থেকে এমন হুঁশিয়ারি এলো। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট।
জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে এখন পর্যন্ত ১৪৭ সদস্যই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা সংস্থাটির মোট সদস্য সংখ্যার ৭৫%-এরও বেশি। এর মাঝে গাজায় ইসরায়েলিদের চলমান গণহত্যা ও আগ্রাসন শুরুর পর স্পেন সহ ইউরোপের বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, ইসরায়েলের জন্য যা এক ভয়াবহ ক্ষতি। এরই মাঝে প্রভাবশালী ফ্রান্স সহ ইউরোপের আরও বেশ কিছু দেশ নিকট ভবিষ্যতেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। বিষয়টি এগিয়ে নিতে জোরালো তৎপরতা চালাচ্ছে ইউরোপ ও আরব বিশ্বের দেশগুলো। এর অংশ হিসেবে ২৫ মে মাদ্রিদে স্পেনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষ এক সম্মেলন। এতে অংশ নেয় ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, সৌদি আরব, কাতার ও ব্রাজিল। সম্মেলনের আলোচ্য সূচিতে ছিল গাজা যুদ্ধ বন্ধ, আগ্রাসন চালিয়ে যাওয়ায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান। সব মিলিয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ব্যাপক মাত্রায় বাড়ছে। এই চাপ সামাল দিতে এবারে ইউরোপ ও আরব দেশগুলোর উদ্দেশ্যে ভয়াবহ এক আল্টিমেটাম দিয়েছে দেশটি। এসব দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পাল্টা পদক্ষেপ হিসেবে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানিয়েছে তারা। এ ব্যাপারে ইউরোপের দেশগুলোকে সতর্ক করে দিয়ে তেল আবিব বলছে, তাদের সম্মতি ছাড়া ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া হলে পশ্চিম তীরের একাংশ ইসরায়েলের মানচিত্রের সাথে যুক্ত করা হবে। এরই মাঝে ফ্রান্স ও যুক্তরাজ্যকে এই সতর্ক বার্তা জানিয়েছেন ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাফেয়ার্স মিনিস্টার রন ডারমার। একই সাথে পশ্চিম তীরে ইসরায়েলের অননুমোদিত সেনা চৌকিগুলোকে বৈধতা দেওয়ার হুঁশিয়ারি জানানো হয়েছে। প্রভাবশালী গণমাধ্যম ইসরায়েল হেয়ম জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারও ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে একই ধরনের বার্তা দিয়েছেন। তিনি বলেন, অন্যরা পদক্ষেপ নিলে ইসরায়েলও পাল্টা পদক্ষেপ নেবে। তাদের পদক্ষেপ একপেশে হলে প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েলের পদক্ষেপও একপেশে হবে। সেক্ষেত্রে পশ্চিম তীরের যেসব অঞ্চল ইহুদি দখলদারদের নিয়ন্ত্রণে, ইসরায়েল সেগুলোকে নিজের আওতাভুক্ত করবে। একই সাথে জর্ডান উপত্যকাকেও মানচিত্রের সাথে যুক্ত করা হবে বলে জানিয়েছেন গিডিয়ন সার। ইসরায়েলের মতে এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে মূলত হামাসকেই পুরস্কৃত করা হবে। পুরস্কৃত করা হবে ৭ অক্টোবর ইসরায়েলে তাদের হামলাকে। অন্যদিকে স্পেনের সাম্প্রতিক সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেজ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের একমাত্র সমাধান হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা। এরই মাঝে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে আগামী মাসেই জাতিসংঘে একটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র ওই সম্মেলনে অংশ না নেয়ার কথা জানিয়েছে। অন্যদিকে ২ ভাগ ইউরোপের দেশগুলো, স্পেন ও মাল্টা ওই সম্মেলনের পক্ষে থাকলেও জার্মানি, হাঙ্গেরি সহ কিছু দেশ এর বিরোধিতা জানাচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার খবরটি সঠিক নয় বলেছে সৌদি আরব। বহাল থাকছে টানা ৭৩ বছর ধরে আরোপিত এই নিষেধাজ্ঞা। রয়টার্স সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবে মদের উপর ১৯৫২ সাল থেকে আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকবে। সৌদি সরকারের মুখপাত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ২০২৬ সালে মদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্যটি সঠিক নয়। বলা হয়েছে, ইসলামের জন্মস্থান আর মহাপবিত্রতম মক্কা ও মদিনার জন্য পরিচিত সৌদি আরবে এমন হওয়ার সুযোগ নেই। যদিও ২০২৪ সালের জানুয়ারি থেকে কঠোর নজরদারির মধ্যে শুধু অমুসলিম কূটনীতিকদের কাছে মদ বিক্রি করেছে সৌদি রিয়াদের একটি দোকান। গত সপ্তাহে ওয়াইন ব্লগে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ২০৩৪ সালে বিশ্বকাপের আয়োজক দেশ হওয়ায় সৌদির তাবুক প্রদেশের নিয়ম শহর ছাড়াও সিন্দালা দ্বীপ ও লোহিত সাগর প্রকল্প এলাকায় সীমিত পরিসরে লাইসেন্সধারীদের মদ্যপানের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে দাবির সপক্ষে কোনো সূত্র উল্লেখ করা হয়নি। এতে রাজপরিবারের সমালোচনায় ক্ষোভে ফুঁসে ওঠেন ধর্মপ্রাণ মুসলিমরা। উপসাগরীয় অঞ্চলে শুধু সৌদি আরব ও কাতারে মদ নিষিদ্ধ। ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের আনন্দে যখন উৎসব মুখর ছিল লিভারপুল শহর, তখনই হঠাৎ ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বিজয় র্যালিতে দ্রুতগামী একটি গাড়ি ঢুকে মুহূর্তে উল্লাসকে পরিণত করে দিল শোকে। আহত শিশুসহ ৫০ জনেরও বেশি। মির ফজলের আপডেট ডেস্ক রিপোর্ট। ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ড ২০তম শিরোপা নিশ্চিত করেছে লিভারপুল। ২০২০ সালে শেষবার প্রিমিয়ার লিগ জিতলেও করোনা মহামারীর জন্য ঘটা করে শিরোপা উৎসব হয়নি অলরেডদের। এবার সেই সুযোগ পেয়ে বিশাল আয়োজন করে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।
তবে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় বিজয় উদযাপন মুহূর্তেই রূপ নিল বিষাদে। 26শে মে লিভারপুলের ওয়াটার স্ট্রিটে এক বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়। সেই র্যালিতে নেচে গিয়ে বিজয় উল্লাস করছিলেন লিভারপুল সমর্থকেরা। লিভারপুলের খেলোয়াড়রা দুটি ছাদখোলা বাসের উপরে প্রিমিয়ার লিগ ট্রফি প্রদর্শন করছিলেন, আর স্কার্ফ এবং পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন হাজার হাজার ভক্ত। সবাই যখন সেখানে আনন্দ উল্লাসে ব্যস্ত, তখনই সেখানে জোরে ঢুকে পড়ে একটি গাড়ি। ওই সময়ের ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতে। তাতে দেখা গিয়েছে একটি গাড়ি দ্রুত গতিতে রাস্তার পাশে থাকা ভক্তদের বিশাল ভিড়ের উপর দিয়ে চলে যাচ্ছে। ওই গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন অনেকেই। ভয়ানক এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। এরপর গাড়িটি ঘটনাস্থলে থেমে যায় এবং একজন পুরুষকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে আটক ব্যক্তি লিভারপুল এলাকার 53 বছর বয়সী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিক। ধারণা করা হচ্ছে উপস্থিত কয়েকজন সমর্থকের সাথে বাকবিতণ্ডার জেরেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় 4 শিশুসহ অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। মার্সিসাইড পুলিশ এটিকে একটি ভয়াবহ ঘটনা হিসেবে বর্ণনা করেছে। আমরা বিশ্বাস করি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা এই ঘটনার সাথে জড়িত অন্য কাউকে খুঁজছি না। এই ঘটনার সাথে সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি শহরের আনন্দঘন পরিবেশে এক আতঙ্কের ছায়া ফেলেছে। শিরোপা উদযাপনে পুরো শহর উৎসবমুখর থাকলেও এই দুর্ঘটনা মুহূর্তেই পরিবেশ বদলে দেয়। ঘটনার পর ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দেয় লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেন, লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। ইংলিশ ফুটবল ক্লাবগুলোতে ভক্তদের মধ্যে দুর্ঘটনা বা সহিংসতার ঘটনা ইতিহাসে বহুবার ঘটেছে। অতীতে ইংল্যান্ডের বিভিন্ন স্টেডিয়ামে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব সহিংসতার কারণে 90-এর দশক থেকে পুলিশি তৎপরতা, সিসিটিভি ও অল সিটার স্টেডিয়ামের প্রচলন শুরু হয়, যাতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে ভিড়ের মাঝে আচমকা গাড়ি ঢুকিয়ে দেওয়ার এই ঘটনার জন্য নিরাপত্তা ত্রুটি ও পুলিশের অব্যবস্থাপনাকে দায়ী করছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।